হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লেসন 9 দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন কবিতাটি পড়ে বোঝাবো। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধে হবে। আমি তোমাদের কবিতাটির আক্ষরিক অর্থ এবং যে ইনার মিনিং যেটা থাকে একটি কবিতার, সেটা আমি তোমাদের বলে দেব। দেখো, প্রথমে আমাদের দ্য কবি পরিচিতি আছে, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট, সেখান থেকে পড়ানো শুরু করছি। ফিলিপ আর্থার লার্কিন ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। মানে ফিলিপ আর্থার লার্কিন তিনি 1922 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে পরলোকগমন করেন। তিনি একজন ছিলেন ইংরেজ কবি এবং নভেলিস্ট মানে উপন্যাসিক। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ, ফলোড বাই দ্য টু নভেলস জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। মানে তার প্রথম যে কবিতার বই সেটাই হলো দ্য নর্থ শিপ, এবং তারপরে তিনি দুটো উপন্যাস লিখেছিলেন, কি জিল অ্যান্ড আ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। মানে তিনি 1955 সালে তিনি কি বিখ্যাত হয়েছিলেন, তার কি পাবলিকেশন মানে প্রকাশনের জন্য, কি হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস মানে দ্বিতীয়বার তার কবিতা লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। The lace received followed by the Whitsun wedding and high windows। মানে কবিতাগুলোর নাম কি ছিল? দ্য লেস রিসিভড অ্যান্ড তারপরে কি আরও কি লেখেন? উইটসন ওয়েডিং অ্যান্ড দ্য হাই উইন্ডোজ। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লাউরেট অ্যান্ড ইন 1984 বাট হি ডিক্লাইন্ড ইট। মানে তাকে কি অফার করা হয়েছিল বিখ্যাত একটি অ্যাওয়ার্ড, নাম কি? দ্য পোয়েট লাউরেট। কত সালে? 1984 সালে। এবং তিনি সেটা রিজেক্ট করেছিলেন, মানে তিনি নাকচ করে দিয়েছিলেন। এরপরে দেখো ছোট্ট একটু করে আমাদের কবিতার সম্বন্ধে, যে কবিতাটা আমরা পড়বো দ্য নর্থ শিপ, কবিতাটার একটি এই তিনটে জাহাজের কথা বলা হয়েছে, কিন্তু নর্থ শিপ যেটা তার একটা বিশেষত্ব আছে, সেই বিষয়ে আমাদের কবিতাটা বলা হয়েছে। তো দেখো এই দুটো লাইনের মাধ্যমে আমাদের কবিতার একটা ব্রিফ একটা ডেসক্রিপশন বলা হয়েছে। দেখো, দ্য পোয়েম describes the journey of three ships that head to different destination। মানে এই কবিতাটা কি মেনলি তিনটি জাহাজের জার্নি মানে যাত্রাপথকে বর্ণনা করেছে। ডেসক্রাইব মানে বর্ণনা করা, যাদের কি তিনটি আলাদা আলাদা ডেস্টিনেশন মানে গন্তব্য আছে। While two ships return back, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles। মানে দুটো জাহাজ কি ফিরে আসবে, one presses forward and faces perils to continue its journey। মানে আর একটা জাহাজ যেটা নর্থ শিপ, যার বিশেষত্ব আছে, সেই জাহাজটা কি তার সমস্ত বিপদ সামনে রেখে সে এগিয়ে যাবে। অলমোস্ট লাইক আ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল দ্য অবস্টাকলস। মানে এটা কিসের প্রতীক? একজন যে তার লক্ষ্য পূরণের জন্য সমস্ত বাধা অতিক্রম করে তার নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে। ওভারকাম মানে কি? অতিক্রম করা। অবস্টাকলস মানে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যে নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে, এইরকম একটা জাহাজ যেটা নর্থ শিপ। চলো এবার আমরা মেন টেক্সটটা পড়া শুরু করি। মেন টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো আরও যে দুটো জাহাজে তাদের সাথে কি হয়েছিল। চলো টেক্সটটা পড়া শুরু করি। আই স থ্রি শিপস গো সেলিং বাই। আই স মানে আমি দেখেছিলাম, স মানে দেখা, সি এর পাস্ট ফর্ম। আমি দেখেছিলাম তিনটে জাহাজ চলাচল করছে। সেল মানে কি? জলের উপর দিয়ে ভেসে বেড়ানোকে সেল বলে। তো জলের উপর দিয়ে তিনটি জাহাজ চলাচল করছে। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের উপর দিয়ে, এবং সমুদ্রটা কীরকম ছিল? লিফটিং মানে উত্তাল করছিল, ঢেউটা প্রচণ্ড ওঠানামা করছিল। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং বাতাস, রোজ মানে এখানে রাইজের পাস্ট ফর্ম, রাইজের পাস্ট ফর্ম মানে উঠেছিল, সকালের আকাশে বাতাস বইছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং তার মধ্যে একটা, ওই যে তিনটে যে শিপ বেরিয়েছে যাত্রা করতে, তার মধ্যে একটা যে জাহাজ, ওয়ান মানে এখানে একটা জাহাজকে বোঝাচ্ছে,
একটা যে জাহাজ সে বেরিয়েছে কি একটা লম্বা একটা জার্নি যাত্রাপথ অতিক্রম করবে বলে। রিগড মানে লম্বা যাত্রার জন্য যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত হওয়াকে রিগড বলে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট মানে প্রথম যে জাহাজটা সেটা কোন দিকে গিয়েছিল, পশ্চিম দিকে। ওভার দ্য সি দ্য রানিং সি মানে সমুদ্রের উপর দিয়ে, এবং সমুদ্রটা কীরকম ছিল, চলমান। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড মানে বাতাস সেটাকে সম্পূর্ণভাবে অধিকৃত করেছিল। পজেসড মানে অধিকার করে নেওয়া বা অধিকৃত করা। অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি এবং সেটাকে কোথায় নিয়ে গেছিল, একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গেছিল। তাহলে প্রথম জাহাজটা সেটা কোন দিকে গিয়েছিল, পশ্চিম দিকে গিয়েছিল। তাকে কি করেছিল, তাকে বাতাস সহায়তা করেছিল তার যাত্রাপথে এবং তাকে একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গিয়েছিল। দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট এবং দ্বিতীয় জাহাজটা কোন দিকে গিয়েছিল, পূর্ব দিকে গিয়েছিল। ওভার দ্য সি দ্য কুয়েকিং সি সমুদ্রের উপর দিয়ে। সমুদ্র কীরকম ছিল, কুয়েকিং। কুয়েকিং মানে আর্থকুয়েক আমরা জানি মানে ভূমিকম্প, তো কুয়েক মানে হচ্ছে কম্পিত হওয়া বা কম্পমান সমুদ্র। এখানে কুয়েকিং সি মানে এত বেশি ঢেউ হচ্ছে মনে যেন সমুদ্র কাঁপছে। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক আ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি মানে এটিকে বাতাস একটা পশুর মতো তাড়া করেছিল বা অনুসরণ করেছিল। হন্টেড মানে কি, শিকার করা, কিন্তু এখানে তাড়া করা বা অনুসরণ করা। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অ্যাঙ্কার মানে কি, নোঙর। সমুদ্রে যে নোঙর ফেলে এই জাহাজটি, দ্বিতীয় যে জাহাজটি, সেটি বন্দি হতে বাধ্য হয়েছিল। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ তাহলে তৃতীয় যে জাহাজটা সেটা কোন দিকে গিয়েছিল, উত্তর দিকে। ড্রোভ হচ্ছে কি ড্রাইভের পাস্ট ফর্ম। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি এখানে সমুদ্রটা তাহলে কীরকম, সমুদ্রটা হচ্ছে প্রচণ্ড অন্ধকারে পূর্ণ, ডার্কেনিং। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ মানে কিন্তু কোনো বাতাস, আগের দুটো ক্ষেত্রে কি দেখলাম আমরা, বাতাসটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, তো সেই জন্য এখানে বলছে কিন্তু এখানে কোনো বাতাস সামনে আসেনি। কাম ফোর্থ, কেম ফোর্থ আছে এখানে, কাম ফোর্থ মানে সামনে আসা, ভিজিবল হওয়া, অ্যাপিয়ার হওয়া মানে নিঃশ্বাস। আর নো ব্রিথ অফ উইন্ড মানে নিঃশ্বাস ফেললেও যতটুকু বাতাস আমরা পাই ততটুকু বাতাসও এখানে ছিল না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি এবং যে জাহাজের যে পাটাতনগুলি ছিল সেগুলো শোন হচ্ছে শাইনের পাস ফর্ম, আর ফ্রস্টিলি মানে হিমশীতল, বরফে জমে যাওয়া, মানে জাহাজের পাটাতনগুলি বরফ জমে উজ্জ্বল করছিল, জল করছিল। শাইন মানে জল করা। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তর দিকের আকাশ প্রচণ্ড কালো হয়ে উঠেছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি মানে সমুদ্রটা কীরকম ছিল, গর্বিত নিষ্ফলা একটি সমুদ্র। আনফ্রুটফুল মানে নিষ্ফলা মানে যেটা কোনো ফল দেয় না। কেন বলছে কারণ নিষ্ফলা সমুদ্র, কারণ আমরা জানি যে বাতাস একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নৌকা বা জাহাজ চলাচলের উপরে। নৌকা বা জাহাজের গতিবেগ বা গতিপথ যেটা, সেটা বাতাসের উপরে অনেকটা নির্ভরশীল। তো যেহেতু এখানে কোনো বাতাস ছিল না, তো সেই জন্য সমুদ্রকে বলছে আনফ্রুটফুল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক মানে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যে জাহাজ দুটি গিয়েছিল সে দুটি ফিরে আসলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, খুশিভাবে বা অখুশিভাবে। প্রথম জাহাজটি কি, যেটি পশ্চিম দিকে গিয়েছিল, সেটি তার যাত্রা সম্পূর্ণ করতে পেরেছিল। তাকে একটা বাতাস তাকে কি করেছিল, একটা সমৃদ্ধশালী দেশের দিকে নিয়ে গেছিল, সেই জন্য সে তার জার্নি কমপ্লিট করতে পেরেছিল এবং সে ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয় জাহাজটি কি দেখলাম, যেটা পূর্ব দিকে গেছিল, তাকে বাতাস এতটাইভাবে তাকে বন্দি করে নিয়েছিল যে সে তার যাত্রা সম্পূর্ণ না করেই তাকে ফিরে আসতে হয়েছিল। ইনটু অ্যান বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার কিন্তু তৃতীয় যে জাহাজটা সেটা কোন দিকে গেল, অনেক দূরে গেছিল। ইনটু অ্যান্ড আনফরগিভিং সি মানে একটা নির্মম সমুদ্র। নির্মম সমুদ্র কেন বলছে, আনফরগিভিং, ফরগিভ মানে কি, ক্ষমা করা, আর আনফরগিভিং মানে ক্ষমাহীন। ক্ষমাহীন মানে কি, নির্মম, যে সমুদ্রটা ওই জাহাজটিকে একটুও সহায়তা করেনি, সেই জন্য বলছে আনফরগিভিং সি। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার্স মানে আগুন ঝরে পড়ছে এরকম তারাদের নিচ দিয়ে।
অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং এটা বেরিয়ে পড়েছিল একটা তার সম্পূর্ণ লম্বা জার্নি পূরণ করার জন্য। আনফরগিভিং সি, আ ফায়ার স্পিলিং স্টার্স, এগুলো কেন বলা হয়েছে বলো তো? এগুলো বলা হয়েছে কারণ তার যাত্রাপথের প্রতিকূল সিচুয়েশান বোঝানোর জন্য এইগুলো বলা হয়েছে, কারণ তার যাত্রাটা একদমই তার অনুকূলে ছিল না। তো এই কবিতাটির মাধ্যমে লেখক দ্য নর্থ শিপ কবিতাটির মাধ্যমে যে 3টি জাহাজের কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছেন, তার মাধ্যমে আমাদের জীবনযাত্রা মানে আমাদের মানুষের যে জীবনযাত্রা তার সাথে তুলনা করা হয়েছে। এটাই হচ্ছে এই কবিতাটির ইনার মিনিং, মানে এই 3টি জাহাজের যাত্রাপথের মাধ্যমে লেখক মানুষের জীবনযাত্রাকে বর্ণনা করেছেন। প্রতিটি মানুষের জীবন যেরকম এক ধারায় চলে না, তেমনই জাহাজ 3টির গন্তব্য এবং যাত্রাপথ কি ভিন্ন ছিল। তারা 3টি জাহাজ 3 দিকে গিয়েছিল। প্রথম জাহাজটি বাতাস তাকে সমৃদ্ধশালী একটি দেশে নিয়ে যায়। তার ফলে কি এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক। মানে এখানে এই জাহাজটির মাধ্যমে সেই সমস্ত মানুষের জীবন কাহিনী বলা হয়েছে যারা বাধাহীনভাবে জীবনে এগিয়ে যায় এবং কোনো বাধা বিপত্তি তাদের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় না। দ্বিতীয় জাহাজটি একটি কি উত্তাল এবং একটু অস্থির সমুদ্রের মুখোমুখি হয় এবং বাতাস সেটিকে আক্রমণাত্মকভাবে তাড়া করে। এর ফলে কি জাহাজটি আটকে যায় এবং তার সেই পরিস্থিতির কাছে হার মেনে ফিরে আসে। তার মানে কি বলা হয়েছে? সেই সমস্ত মানুষের জীবনের কথা বলা হয়েছে যারা প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে না পেরে জীবনে হার স্বীকার করে নেয় এবং তার বাধা অতিক্রম করতে পারে না তারা এবং জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়। কিন্তু তৃতীয় জাহাজটি কি, যেটি উত্তর দিকে গিয়েছিল, তারও অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল। সে একটি ঠান্ডা এবং অন্ধকার সমুদ্রের দিকে এগিয়ে যায়, কিন্তু তার মধ্যে কি লড়াকু মানসিকতা ছিল। সমস্ত প্রতিকূল পরিবেশকে কাটিয়ে সে সামনের দিকে এগিয়ে চলে, সমস্ত বাধাকে পিছনে ফেলে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে। এখানে সেই সব মানুষদের কথা বলা হয়েছে যারা নিজের লক্ষ্যে স্থির থাকে, নিজের লক্ষ্য পূরণের জন্য সমস্ত বাধাকে মানিয়ে নেয়, সমস্ত কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে সে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করে। সেই সমস্ত মানুষের কথা তৃতীয় জাহাজ বা দ্য নর্থ শিপের মাধ্যমে লেখক আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।